নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা কাইমেটিক্স। মিউজিক আমি ভালোবাসি, তার মধ্যে আনন্দ খুঁজে পাই। সম্প্রতি খুঁজে পেয়েছি এক ভয়ঙ্করকে। সেই ভয়ঙ্করের কাহিনী। আমি বিশ্বাস করি গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে একটা ছন্দ। সজীব অজীব সবকিছুর মধ্যেই সুর খেলে যাচ্ছে। সে সুর উঠছে আর নামছে একটা নিয়মবদ্ধ প্যাটার্নে। নিয়মের বাইরে কিছুই ঘটছে না। কোষ আর কলাতন্তু, সমুদ্রের ছন্দময় উত্তালতা, শব্দ তরঙ্গ, অশ্রুত শব্দ কম্পন, সৌরজগৎ ছাড়িয়ে যে অন্তহীন ব্রহ্মাণ্ড আর ক্ষুদে পরমাণুর মধ্যেও বিরাজমান যে সুর আর ছন্দ, সবই চলছে যে তরঙ্গ নিয়মে। আমি তার নাম দিয়েছি কাইমেটিক্স। কাইমা শব্দটা গ্রিক, মানে ঢেউ। আমি বানিয়ে নিয়েছি কাইমেটিক্স, ঢেউ বিজ্ঞান, আমার আবিষ্কার। ভয়ঙ্করকে পেয়েছি এই কাইমেটিক্সের দৌলতে। কাইমেটিক্স, কাইমেটিক্স, কাইমেটিক্স। সুর পাগলেই আমি যখন অপার্থিব সুর সৃষ্টি করে দেশে বিদেশে ঝড় তুলেছি, তখন কি আমি জানতাম আমি সৃষ্টি ছাড়া এক ক্ষমতার অধিকারী? ছেলেবেলা থেকেই আমি নানা রকমের সুর শুনতে পেতাম সবকিছুর মধ্যে। আমি শুনতে পেতাম বনস্পতির মর্মর ধ্বনির মধ্যে, নিপুণ বাদ্য জমাট ক্রিস্টাল বলের মধ্যে সুর যেন জীবন্ত খেলে বেড়াচ্ছে। এমনকি সুরকে স্পষ্ট দেখতে পেতাম যেন নেচে নেচে বেড়াচ্ছে আমার সামনে। বর্ণময়, প্রভাময়, দ্যুতিময় সুরের নৃত্য। এক একটা সুর এক একটা মূর্তি পরিগ্রহ করত। যে সুর যা বলতে চায় তা ছবি হয়ে ভেসে উঠত। অবিশ্বাস্য। প্রথম প্রথম তাই আমাকে পাগল বলা হয়েছে। আমি নাকি উন্মাদ শিল্পী, অথবা রং চড়িয়ে নিজের দর বাড়াচ্ছি। সেই থেকে চুপ মেরে গেছিলাম, অন্তর্জগতে ডুব দিয়েছিলাম। এই প্রসঙ্গের অবতারণাও করতাম না যদি না সেই ভয়ঙ্করের আবির্ভাব ঘটত। কারণ সেও যে সুর দিয়ে গড়া। ভয়ঙ্কর সুরের বিকট সেই আকুতি আমি দেখেছি। আমি যে ক্লেয়ারভয়েন্ট এবং ক্লিয়ার অডিয়েন্ট তা জানলাম তিব্বতে সুর সাধনা করতে গিয়ে। দুটো শব্দই বিদেশি। যারা অতীন্দ্রিয় জগতের খবর রাখেন তারা জানেন ক্লিয়ারভয়েন্ট ব্যক্তিরা তৃতীয় নয়নের অধিকারী। বহু দূরকে, এমনকি অপার্থিব অদৃশ্য জগৎকে সুস্পষ্ট দেখতে পায়। আর ক্লিয়ার অডিয়েন্টরা এমন শব্দ শুনতে পায় যা চামড়ার কানে অশ্রুত। হয়তো জন্মের সময় আমার ডিএনএতে কোনো মিউটেশন ঘটেছিল, তাই আমি পৃথিবীতে মানুষ হয়েও অপার্থিব শক্তির অধিকারী। যা বলছিলাম, তিব্বতে গিয়েছিলাম লামাদের কাছে অতীন্দ্রিয় সুর অধ্যয়নের মতলবে। আমি যে বড় একা। কুম্ভলগ্নে জন্ম, মনের দিক দিয়ে সন্ন্যাসী। সুর আমার কাছে দেবতা, সুর আমার কাছে সব। তখন কি জানতাম দেবতা যেখানে আছে অপদেবতাও সেখানে আছে। বিশদ বিবরণের মধ্যে দিয়ে যাচ্ছি না, হাতে সময় খুব কম। দুর্গম সেই মঠে গিয়ে প্রথমে আমার পরীক্ষা নেওয়া হয়েছিল। আমি বেহালার ছট টেনে ক্রিস্টাল ফাটিয়ে দিয়েছিলাম, বরফের স্তূপ ধসিয়ে দিয়েছিলাম, তুষার জড়ো করে পিরামিড বানিয়ে দিয়েছিলাম। সবই তো কাইমেটিক্স, তরঙ্গের খেলা। সৌরজগতের মধ্যে যে কম্পন আর তরঙ্গ চলছে তা বিনার ঝংকারে এমনভাবে জাগ্রত করেছিলাম, ছড়ানো তুষার কণার ওপর তারা জড়ো হয়েছিল অবিকল সৌরজগতের আকারে। মাঝে সূর্য, সূর্য ঘিরে পাক দিচ্ছে গ্রহরা। আমি সৃষ্টি করেছিলাম তুষার কণার নিহারিকা। একই খেলা দেখিয়ে গিয়েছিলাম তুষার গলা জলের ওপর। জল নিচে ছিল, জল বিন্দুরা পরীর রূপ ধরে নৃত্য করেছিল। তাতেও সন্তুষ্ট হয়নি লামারা। বর্ণময় সুর প্রত্যক্ষ করতে চেয়েছিল। নির্জন দুর্গম সেই মঠেই বড় ঘরে আমি তাদের সামনে রঙের পর রঙের আবির্ভাব ঘটিয়েছিলাম। কখনো পদ্ম ফুলের চেহারায়, কখনো ঘূর্ণিপাকের আকারে, কখনো প্রদীপ, কখনো মশালের আকারে। আগুন ধরিয়ে দিয়েছিলাম বাতাসে স্রেফ সঙ্গীতের মূর্ছনা দিয়ে। তানসেন প্রদীপ জ্বালিয়েছিলেন, বৃষ্টি ছড়িয়েছিলেন যে সুরের মাধ্যমে, আমি তা আয়ত্ত করে ফেলেছিলাম। আরো বেশি ক্ষমতা পেয়েছিলাম সম্ভবত আমার অদ্ভুত এই জিন নকশার ফলে।
জিন বিজ্ঞানীরা আমাকে পেলে আনন্দে নেচে উঠতেন, ভবিষ্যতের মানুষ গড়ার ছক কষতেন, কিন্তু সে সময় আর নেই, কারণ আমি সেই ভবিষ্যতের মানুষ। সঙ্গীত সজীব হয়েছে শুধু আমারই সামনে। আমি সেই জীবন্ত সঙ্গীতকে প্রত্যক্ষ করিয়েছি। মিশরীয় প্যাপিরাস কেউ দেখেছে? অতীতের আকাশিক শ্রুতিপট থেকে আমি সেই ফুলকে দৃশ্যমান করিয়েছি। বাতাস পরীদের নাচিয়েছে পার্থিব অনুসংগঠনের দৌলতে মঠের মাঠে। পাহাড়ি পরীরা উদ্দাম নাচ নেচে থ করে দিয়েছিল আমাদের। তারা তখন মন্ত্র মাহাত্ম্য দেখাতে গিয়েছিল, ব্যর্থ হয়েছে। আমার শব্দরূপ আর শব্দ শক্তি তাদের হারিয়ে দিয়েছে। প্রাণময় সঙ্গীতকে তারা চোখের সামনে দেখে ফেলেছে। আমি নিজে নিশ্চয়ই আরো পাগল হয়ে গিয়েছিলাম। মঠের পরিবেশ আমার ভেতর থেকে নিংড়ে বের করেছিল এমন এক শক্তি যা অতি বাতাসকে মূর্তি ধারণ করায়, বায়বীয় রূপে প্রথম দিকে, তারপর নিরেট চেহারায়। অসংখ্য মূর্তি অতি বাতাস থেকে বেরিয়ে এসে কায়া ধারণ করেছিল পৃথিবীর বাতাসে। মঠাধ্যক্ষ এক অতি বৃদ্ধ লামা আমাকে চোখের ইঙ্গিতে আর এগোতে নিষেধ করেছিলেন। আমি সুর লহরী উল্টো দিকে চালনা করে তাদের ফিরিয়ে দিয়েছিলাম তাদেরই অতি বাতাসের অদৃশ্য আলয়ে। তিব্বতের সেই সুদূরের মঠের পাতাল গর্ভে গড়ে উঠেছে প্রকৃতির হাতে গুহার পর গুহা। আকাশ দেখা যায় শুধু সাদা বরফ, প্রবেশ রন্ধ্র গভীর খাদের একদম তলায়, সেখানে ভুলেও মানুষ নামে না। হিমগিরির অতলে পাতালে যে কত বিপুল বিস্ময় সঞ্চিত হয়ে রয়েছে, আজও তা নিজের চোখে না দেখলে প্রত্যয় হবে না কারোরই। আমারও হয়নি। সুর আরাধনার এক গুপ্ত আসরে আমাকে আহ্বান করা হয়েছিল, প্রেত চক্রের মতোই একটা গোপন সংঘ, কিন্তু অভিনব এই কারণে যে বিদেহী প্রেতদের সেখানে ডাকা হয় না। মিডিয়াম হিসেবেও কেউ সেখানে শরীর ধার দেয় না। সূক্ষ্ম দেহীদের টেনে আনার গুপ্ত প্রেত চক্র আজও পৃথিবীতে আছে, কেননা সূক্ষ্ম জগতে বিশ্বাসীদের অভাব নেই। কিন্তু আমি যাদের কথা বলছি এরা সূক্ষ্ম জগতে অতীব বিশ্বাসী বটে, তবে লোকান্তরিত জীবাত্মাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তা নিয়ে বিস্তর গবেষণা হয়ে গেছে পৃথিবীতে, গবেষণা চলছে আজও। যা নিয়ে কেউ কখনো ভাবেনি সেই বিষয়েরই গুপ্ত চর্চার কেন্দ্র সেই আসর। তারা খবর পেয়েছিল সুরের মায়াজাল বিস্তার করে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, অবিশ্বাসীর চোখ খুলে দিতে পারি। জানি এই বলে যারা অভিমান করে তারা কিছুই জানে না। জেনেছে যে জন, সেজন জানিবে হয়েছে বাক্যহারা। আমিও তো তাই। আমার মুখে কদাচিৎ একটা কথা ফোটে। আমি বুঁদ হয়ে থাকি সুরের জগতে, যা থেকে সব সৃষ্টি, যার মধ্যে সব রচনা আর যার মধ্যে সব কিছুরই লয়। ভাইব্রেশন, ভাইব্রেশন। সৃষ্টির মূলে ছিল এই ভাইব্রেশন, রয়েছে আজও, থাকবে চিরকাল। বিগ ব্যাং থিওরি ছেলে মানুষই চিন্তা। মূল প্রকৃতি রয়েছে ভাইব্রেশনের মধ্যে, যা বিগ ব্যাংয়েরও আগের অবস্থা। সুর সেই ভাইব্রেশনের একটা প্রকাশ। সুর সুন্দর, সুর বিকট, সুর সৃষ্টি করতে পারে, সুর নাশ করতে পারে, সুর আদি, সুর শেষ, আবার শুরু। এই বোধশক্তি এসেছে আমার মধ্যে, আমার বিচিত্র জিন গঠনের ফলে। আমি সুর খেলিয়ে গড়তে পারি, সুর খেলিয়ে ভাঙতেও পারি। ভয়ঙ্করকে কি আমি গড়েছিলাম? সে সন্দেহই এই শেষ মুহূর্তেও রয়েছে আমার মধ্যে। আমার দৃঢ় বিশ্বাস সে বহু অতীতের বিভীষিকা। আদিমকাল থেকে সে অনেক ভয়াল কাণ্ড ঘটানোর পর তাকে খাঁচায় পুরে রাখা হয়েছিল একটা আধারে। সে আধার একটা মনুষ্য মূর্তি। আমার শেষ ঘনিয়ে এসেছে নিশ্চয়ই, তাই কথার মধ্যে তাল হারিয়ে ফেলছি। এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে চলে আসছি, পরের কথা আগে বলে ফেলছি। বানিয়ে বলছি না বলেই এমনি হচ্ছে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি বলতে যাচ্ছিলাম সেই গোপন সংঘের কথা, যারা শুধু সুরের জগতে বিচরণ করে। আদি স্রষ্টা থেকে আরো কিছু নিংড়ে বার করা যায় নাকি সেই চেষ্টা করে। ঈশ্বর দত্ত সেই ক্ষমতা নিয়ে পৃথিবীময় টহল দিয়ে বেড়াচ্ছি শুনেই তারা আমাকে পাকড়াও করে নিয়ে গেছিল তাদের ডেরায়, তিব্বতের সেই পাতাল গর্ভে। তারা পথ দেখিয়ে নিয়ে না গেলে এই পৃথিবীর কেউ সেখানে পৌঁছতে পারবে না, পারেনি কোনোদিন। একটা নয়,
কারণ ছিল অনেকগুলো। আমি সেখানে যাওয়ার পর বুঝেছিলাম, প্রথমে আমার শক্তির মহড়া নেওয়া হয়েছিল, আমি বুজরুক কিনা তা যাচাই করে নেওয়া হয়েছিল, আর তারপর আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আরো পাতালের এক মহাবিবরে। সে এক বিরাট গুহা। অনেকগুলো ফুটবল মাঠ একত্র করলে তবে তার মেঝের চৌহদ্দির কিছুটা ধারণায় আনা যায়। আর ছাদ, ঘাড় বেঁকিয়ে অনেক উঁচুতে তাকাতে হয়। অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। সেই চিরতমিশ্রার রাজ্যে যেন ভয়ে ভয়ে প্রবেশ করেছিল একটা জ্বলন্ত মশাল। মশাল বাহক ছিলেন প্রধান মঠাধিপতি, যার বয়সের কুল কিনারা করা যায় না, যার লাল চামড়া আলগা কম্বলের মতো ঝুলছে গোটা শরীরে, কিন্তু চোখের মণির মধ্যে রয়েছে যেন দুটুকরো মরকত মণি। রক্তচক্ষুই অতি বৃদ্ধকে দেখে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু উনিও আমাকে ভয়ে ভয়ে নিয়ে গিয়েছিলেন এমন একজনের অথবা একটা বস্তুর সামনে যা কিনা মূর্তিমান বিস্ময় অথচ শরীরী বিভীষিকা। বিশ্বাস অবিশ্বাসের বাইরে কিছুই কি নেই এই দুনিয়ায়? আছে, আছে, আছে। তাই বিগত দিনের আজগুবি আজকের দিনে পরম সত্য। আবার বাজে বকে যাচ্ছি। মরকত চক্ষু বৃদ্ধ এক হাতে মশাল ধরে আর এক হাতে আমার কবজি খামচে ধরে পা টিপে টিপে সেই প্রকাণ্ড পাতাল রন্ধ্রে ঢুকলেও প্রতিধ্বনি ফিরে ফিরে এসেছিল। এমনই একটা জায়গা যেখানে নিঃশব্দ পদসঞ্চারও সম্ভব নয়। তারপরেই দেখেছিলাম সেই অসম্ভব মূর্তিকে। পাথরের বেদিকে পদ্মাসনে সমাসীন করা একটা প্রেত মূর্তি বলেই মনে হয়েছিল দূর থেকে। মশালের কম্পমান আলোকে নিরেট অন্ধকার গোগ্রাসে গিলে গিলে নিচ্ছিল বলেই কি বারে বারে আঁধারের মধ্যে ফিরে যেতে চাইছিল অবর্ণনীয় সেই সব? নাকি উপবিষ্ট মরা নিজেই অলৌকিক পন্থায় আত্মসাৎ করে নিচ্ছিল আলোক তরঙ্গকে নিজস্ব অন্ধকারের রাজত্বে আলোকের প্রবেশ নিষেধ বলে? অন্ধকার থেকেই বিমূর্তি বলে মনে হয়েছিল আলো আধারির মধ্যে শটান শিরদাঁড়ায় বসে থাকা সেই মমি দেহকে। হ্যাঁ, সে একটা আস্ত মমি। কিন্তু মমি ব্যবস্থার প্রচলন তো হয়েছিল মিশরের সভ্যতার উন্মেষের সময়ে, খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000-এর মধ্যে। মমি আকৃতি থাকতো মশলা মাখানো কাপড়ের পট্টি দিয়ে। তার উদর থেকে নাড়ি ভুঁড়ি টেনে বের করে নেওয়া হতো, মলম মাখিয়ে কাপড়ের পট্টি দিয়ে মুড়ে তাকে শুয়ে রাখা হতো আধারে। কিন্তু প্রস্তরবেদিতে পদ্মাসনে শিরদাঁড়া সিধে করে যে মূর্তিটা বসে রয়েছে, এর আবির্ভাব নিশ্চয়ই মিশর সভ্যতার সময়ও নয়, তারও পরে। কখন, কোন সময়ে? খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000-এর মধ্যে সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল এই ভারতবর্ষে। 2500 থেকে 2000-এর মধ্যে বৈদিক সাহিত্যের চর্চা হয়েছিল এই উপমহাদেশে। বুদ্ধের মৃত্যু হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের 544 বছর আগে। ধাঁধায় পড়েছিলাম সেই আকৃতি দেখে। তাই সেই মুহূর্তে আমার মস্তিষ্কে লক্ষ ধাঁধার আবর্ত রচিত হয়েছিল নিমেষ মধ্যে। কোন সময়ে মানুষকে আমি দেখছি, লম্বায় সে তাল ঢ্যাঙা বলেই মনে হচ্ছে শীর্ণ, কিন্তু অস্থির বিপুলতা প্রকট হয়ে উঠেছে চামড়ার নিচে। সে সম্পূর্ণ নগ্ন, তার মাথার লম্বা চুল পৃষ্ঠদেশ পর্যন্ত প্রলম্বিত, তার গালের দাড়ি, ঠোঁটের গোঁফ শ্বেত শুভ্র কিন্তু অতিশয় দীর্ঘ, বক্ষদেশ এবং উদর আবৃত করে রেখে দিয়েছে। পদ্মাসনে আসীন অবস্থায় দুহাতের চেটো উপুর করে রেখেছে দুই হাঁটুর উপর। হাতের পাশেই দেখা যাচ্ছে নগ্ন পায়ের 5টা করে আঙুল। আর এই আঙুলের ওপরেই আমার চোখ আটকে গিয়েছিল। মশালের আলো কাঁপছে ঠিকই, বদ্ধ বাতাসে মরিচিকা দেখছি না তো। 2 হাত আর 2 পায়ের মোট 20টা আঙুল তো সুস্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিটা আঙুলের বিবর্ধিত নখ এতটাই বেড়েছে যে অগ্রদেশে বক্র হয়ে গেছে। আমার খটকা লেগেছিল শুধু নখ দেখে নয়, নখের চেহারা আর চাকচিক্য দেখে। অতি পুরাতন বলে তো মনে হয়নি। প্রতিটি নখের প্রান্তভাগ সদ্য নবীন বলেই মনে হচ্ছে। পুরাতনের কালিমা রয়েছে প্রতি নখের পশ্চাৎ দেশে, পুরো ভাগে নয়। আমি শারীর বিশারদ নই, কিন্তু কমন সেন্স আছে। এই কমন সেন্স সূক্ষ্ম লোক থেকে অতীন্দ্রিয় দৃষ্টি আর শ্রবণ শক্তি এনে প্রদান করেছে আমার সত্তায়। সেই অতীন্দ্রিয় বোধের দরুণই প্রথম চাহনিতে আমার মনে হয়েছিল এই নখ রোজ একটু একটু করে বাড়ছে। স্তম্ভিত হয়েছিলাম। বিশ্বাস আর অবিশ্বাসের নাগরদোলায় মাথা ঘুরে গেছিল।
পায়ে পায়ে এগিয়ে গিয়েছিলাম অসম্ভবকে আরো কাছ থেকে দেখার দুর্নিবার টানে। পদ্মাসনে মরার একদম কাছে যেতেই আমার প্রতিটি অণু পরমাণু শিহরিত হয়েছিল। কেন তা সে মুহূর্তে বুঝিনি, বুঝেছিলাম পরে, অনেক পরে। বৃদ্ধ মঠাধিপতি মশাল ধরে এগিয়েছিলেন নখের সামনে। আমি দেখেছিলাম সত্যিই বটে, নখের প্রান্ত সদ্য গজানো, দাড়ির প্রান্ত লুটোচ্ছিল অনাবৃত হাতের ওপর। ওই দাড়ি তার কৌপিনের কাজ সেরে দিচ্ছে। আমি সম্মোহিতের মতো দৃষ্টি নিবদ্ধ রেখেছিলাম প্রতিটি দাড়ির চুলের ডগার দিকে। সেখানেও দেখেছিলাম সেই অবিশ্বাস্য সত্য, দাড়ি বেড়ে চলেছে, নতুন দাড়ির মতোই ডগাগুলো, কচি, ঈষৎ বাঁকা। নখ আর দাড়ি তাহলে বৃদ্ধি পেয়ে চলেছে এই কালো অন্ধকারের মধ্যে, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে, কত হাজার বছর ধরে। প্রাণ আছে কি পদ্মাসনে আসীন এই মনুষ্য কলেবরে? নজর স্থির রেখেছিলাম বক্ষ দেশে। না, সেখানে কোনো স্পন্দন নেই। রহস্যময় এই মানব অথবা অমানবের হৃৎপিণ্ড সচল নয় মোটেই। আমার ইচ্ছার বিরুদ্ধেই তর্জনী এগিয়ে দিয়েছিলাম রোমহর্ষক সেই কলেবরের ডান হাতের নারীর দিকে। নারী বিজ্ঞান আমি জানি। আমার এই অতীন্দ্রিয় ক্ষমতার দৌলতে নারী স্পর্শ করে বলে দিতে পারি মৃত্যু হানা দেবে কখন, কবে। কিন্তু নারী খুঁজে পায়নি তার মণিবন্ধে। নিশ্চল নিথর নারী অঞ্চল, তুহিন শীতল। এইবার আমি ঘেমে গিয়েছিলাম। অথচ সেই পাতাল গুহার শৈত্য শ্বেতবিন্দুকে প্রশ্রয় দেয় না কখনোই। তা সত্ত্বেও আমার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়েছিল। নামহীন এক আতঙ্কে এ কার কলেবর স্পর্শ করে রয়েছি আমি? এ যে একটা মরে কাঠ হয়ে যাওয়া দেহ, অথচ কি এক অপ্রাকৃত কারণে প্রাকৃত ধর্ম বিরাজ করছে এর নখে আর দাড়িতে। সেখানকার কোষ সজীব, সজীব বটে দেহ কোষও, নইলে পচে খসে পড়ে যায়নি কেন? সজীব, তাই বা কি করে বলি? প্রাণের চিহ্ন তো নেই। আমার অতীন্দ্রিয় ক্ষমতা দিয়েও কঙ্কাল সার ওই ধরে আর মুন্ডতে প্রাণের কোনো চিহ্ন আমি পাইনি। চোখে, চোখে কি আছে প্রাণের স্পন্দন? যার চুল বাড়ে, নখ গজায়, তার চাহনি কি প্রাণময় হয়ে আছে আজও? চোখ তো ব্রেনেরই প্রলম্বিত অংশ। আমি সম্মোহিতের মতো হাত বাড়িয়েছিলাম বন্ধ চোখের পাতার দিকে। সেই প্রথম আমার হাত ধরে ফেলেছিলেন বৃদ্ধ মঠাধিপতি, ইঙ্গিতে নিষেধ করেছিলেন। আমি বোধহয় তখন আত্মস্থ ছিলাম না। পুঞ্জীভূত একটা অদৃশ্য রশ্মি নিশ্চয়ই ওই মৃতবৎ অথচ মৃত নয় দেহ থেকে ঠিকরে এসে হরণ করে নিচ্ছিল আমার আত্মশক্তি। অতি বিরল এক শক্তি, যে শক্তিতে বলিয়ান শুধু আমি এই ধরনীতে। মঠাধিপতি সাধন সিদ্ধ পুরুষ, তিনি তাই সেই প্রথম আমার বাহু খামচে ধরে অমর সেই কলেবরের চক্ষু স্পর্শ করতে দেননি। আমি তখন যেন ঘোরের মাথায় চলেছিলাম। লক্ষ্য অদৃশ্য বিকিরণ ধারায় আর আত্মধী থাকতে পারছিলাম না। আমার প্রায় মুহ্যমান অবস্থা দেখে এক হাতে প্রায় জড়িয়ে ধরে মঠাধিপতি আমাকে টেনে এনেছিলেন প্রকাণ্ড প্রকোষ্ঠের বাইরে। যখন বেরিয়ে আসছি ক্ষণেকের জন্য আমার মনে হয়েছিল একটা চকিত ক্ষণিক আলোড়ন ঝাপটা মেরে সচেতন করে গিয়েছিল আমাকে এই নিরন্ধ্র তমিশ্রার গুপ্ত গোপন শক্তির ব্যাপারে। নিমেষের তরে আমার মনে হয়েছিল ওই আধার রাশি নিছক তমিশ্রা পুঞ্জ নয়, ওখানে পুঞ্জীভূত রয়েছে বহু যুগের ওপার হতে আসা এক দানবিক সত্তা, যার নেত্রপাতে প্রলয় সূচিত হতে পারে। অন্ধকারের পিঞ্জর থেকে মুক্তি পেতে পারে নারকীয় শক্তি সমষ্টিরা। প্রলয় নৃত্য লণ্ডভণ্ড করে দিতে পারে এই আলোর জগৎকে। বাইরে এসেছিলাম মোহপ্রাপ্ত অবস্থায়। বৃদ্ধ মঠাধিপতিরা সস্নেহে আমাকে জড়িয়ে ধরে নিয়ে এসেছিলেন। নির্জন এক প্রকোষ্ঠে বসিয়ে আমার কপালে মাখিয়ে দিয়েছিলেন একটা চূর্ণ। পরে জেনেছিলাম যা গন্ধকযোগে পারদ চূর্ণ। যে মূর্ছনা আমার সত্তায় অধিগত, এক কথায় আমরা যাকে বলি মূর্ছনা, সঙ্গীতের স্বরগ্রামের আরোহণ বা অবরোহণের ক্রম তাকে জাগ্রত করে দিয়েছিলেন, তার পুনর্বিকল্প ঘটিয়েছিলেন। কারণ আর কিছুই না, আমি ওই আশ্চর্য মরার দেহ স্পর্শ করে ফেলেছিলাম। নারী দেখতে গিয়ে চামড়া চামড়ায় ছোঁয়া লাগিয়ে ফেলেছিলাম। আমি যে হতজ্ঞান হতে চলেছি তা মঠাধিপতি লক্ষ্য করেছিলেন। মরার চোখের পাতায় হাত দিতে দেননি। দিলে কি হতো তা সুস্পষ্ট বলতে পারবো না। হয়তো আমার ভেতরকার সমস্ত অতীন্দ্রিয় শক্তি নিঃশেষে ফুরিয়ে গিয়ে সঞ্চিত হতো ওই নির্বিকল্প সমাধিরূপী দেহের মধ্যে, নয়তো নববলে বলিয়ান হয়ে না থাক।
কল্পনার আশ্রয় নেওয়া সমীচীন নয়। ধাতস্থ হওয়ার পর মঠাধিপতি ধীরে ধীরে জ্যান্ত মরার প্রহেলিকায় আলোকপাত করেছিলেন এক দোভাষীকে এনে। আমি তো ওদের ভাষা জানি না, তবে উনি চিন্তা পাঠ করতে পারেন। আমার মৃতপ্রায় অবস্থার কারণ নির্ণয় করেছিলেন সেই ক্ষমতা দিয়ে। কিন্তু বিস্তারিত বিষয় আমার বোধগম্য করানোর জন্য প্রয়োজন ছিল একজন দোভাষী। যা জেনেছিলাম তা বিশ্বাস করতে চাইবে না সাধারণ মানুষ। সাধারণ বলতে আমি বোঝাচ্ছি তাদের যারা মূলীভূত জ্ঞানের অস্তিত্বে বিশ্বাস রাখে না, যারা আদি কারণ স্বরূপ সত্যকে অস্বীকার করে। আমি করি না। তাই মঠাধিপতি সংক্ষেপে জ্যান্ত মরার যে ইতিবৃত্ত বর্ণনা করেছিলেন, আমি তা সংক্ষেপে কাগজে কলমে ধরে রাখার চেষ্টা করছি আমার প্রাণ বালুকা ঘড়ির শেষ বালির কণা ঝরে যাওয়ার আগেই। পৃথিবীতে ওলট পালট কাণ্ড ঘটেছে বহুবার। আজকের কুমেরু সুমেরু কুমেরুভেদী অক্ষ অর্থাৎ কেন্দ্ররেখা যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ছিল না আগে। আজকের পঞ্চমহাদেশ এক সময়ে ছিল একখণ্ড ভূমি হয়ে। তখন তার নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড। আদতে কি নাম ছিল তা কারো জানা নেই। আজকের জ্ঞানী পুরুষেরা এই নামকরণ করেছেন। বহু প্রলয় পৃথিবীকে লণ্ডভণ্ড করেছে, নতুন করে সাজিয়েছে। ইস্টার আইল্যান্ড, লেমুরিয়া, আটলান্টিস জলমগ্ন হয়েছে। সুপ্রাচীন বাসিন্দাদের রহস্যময় কীর্তি, তাদের সুবৃহৎ প্রস্তর মূর্তি আজও জ্ঞান পিপাসুদের তৃষ্ণা মেটাতে পারেনি। হারিয়ে যাওয়া সেই যুগে জলে স্থলে অন্তরিক্ষে পুঞ্জীভূত শক্তির দামাল নৃত্য চলেছিল। ধ্বংসের পর সৃষ্টি, সৃষ্টির পর ধ্বংসের মধ্যেও প্রলয়ঙ্কর অপ্রাকৃত সেই শক্তিধারা প্রচ্ছন্ন থেকে নারকীয় কাণ্ড চালিয়ে গিয়েছিল। বহু আগে এই মঠে এই রকমই শক্তিদের সংহত করা হয় ধ্যান যোগে অথবা অন্য কোনো প্রক্রিয়ায়, যা বর্তমান মঠাধিপতির জানা নেই। ক্রিস্টাল গড়ার মতো সব দিক বেপে থাকা মহা অমঙ্গলে মহাকুটিল মহাধ্বংসী শক্তি নিয়ে একটা মনুষ্য দেহ আকারে ক্রিস্টাল গড়ার প্রক্রিয়ায় নিরেট করে রাখা হয়। শিলালিপির সংকেত লিখন থেকে মঠাধিপতি যেটুকু বুঝেছেন তা এই: জেন ধ্যান যোগে বসিয়ে রাখা হয় পুঞ্জীভূত সেই মহা অমঙ্গলকে। মানুষের আদলে তার আকৃতি গড়া হলেও আদতে সে দিক বিদিক ছড়িয়ে থাকা এক মহাপ্রলয়, এক দুর্গ্রহ, খাঁচায় বন্দী। এখন আরোপিত ধ্যান শক্তির প্রভাবে সঙ্গীত সেই সংহত বিনাশী শক্তিকে মুক্ত করে দিতে পারে। তখন আবার নেচে উঠবে এই পৃথিবীর আকাশ বাতাস, জল, অগ্নির ধারা উৎসারিত হবে আগুন পাহাড়দের মুখ দিয়ে। মেঘ ছোঁয়া সমুদ্র তরঙ্গ ভাসিয়ে নিয়ে যাবে জনপথ। স্থলভূমি ফেটে ফুটে যাবে, হয়তো এই হিমালয় ফের জলতলে প্রবেশ করবে। অবিশ্বাস্য এই তত্ত্ব বিশ্বাস করতে আমার মন চায়নি। মঠাধিপতির অটল বিশ্বাসকেও আঘাত দিতে মন চায়নি। শুধু জানতে চেয়েছিলাম আমার কি করণীয়, কেন আনা হয়েছে আমাকে এই দুর্গম গিরি অঞ্চলের ভূগর্ভে। উনি তখন মূল প্রসঙ্গে চলে এসেছিলেন। উনি চান এই মূর্তিমান মহাবিপদকে চিরকালের মতো পৃথিবীর জঠরে চূর্ণীকৃত অবস্থায় চালান করে দিতে, ভবিষ্যতের মহাবিপদ থেকে এই পৃথিবীকে বাঁচাতে। উনি যা জেনেছেন তা এতই অবিশ্বাস্য যে কাউকে বলা যায় না। অথচ গোটা পৃথিবীর এই মহা আতঙ্ককে জ্যান্ত মরারূপে পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে যাওয়াও নিরাপদ নয়। তাই উনি আমাকে আনিয়েছেন। সুরের ঢেউ তুলে কঠিন বস্তুকে রেণু রেণু করে দেওয়ার শক্তি উনি দেখেছেন। সুর লহরী যে প্রতিটি অশুভ শক্তির স্রোতকে নিষ্ক্রিয় করে দিতে পারে তাও উনি জেনেছেন। কেননা ভাইব্রেশন থেকেই সব সৃষ্টি, ভাইব্রেশনের মধ্যেই সবকিছুর লয়। অন্ধকারের এই আতঙ্ককে আমি কি চূর্ণ করে দেব দূর থেকে, না স্পর্শ করে? যে ধ্যান শক্তি অমঙ্গলকে নরাকারে আটকে রেখেছে, সুরের মহাশক্তি সেই নরদেহকে ধূলিকণা করে দিক। পাথরের ঘট প্রস্তুত আছে, ধুলো ঢুকুক সেই ঘটে। মুখ বন্ধ ঘট চালান হয়ে যাক পৃথিবীর গভীরতম কন্দরে। আমার শক্তি দ্রুত নিঃশেষিত হয়ে আসছে, তাই সংক্ষেপে লিখে যাচ্ছি সব শেষ হলো কি করে। বেশ কয়েকটা বাজনা পাতাল গহ্বরে নিয়ে গিয়েছিলাম। জ্যান্ত মরার পাশে একটা মস্ত পাথরের কলসি বসানো হয়েছিল। ঘর থেকে সবাইকে বের করে দিয়ে আমি সুরলোকে চলে গিয়েছিলাম, ধ্যানের জগতে, মহাস্পন্দনের জগতে, আদি আর অনন্তের পরমা মুহূর্তে। গোটা বিবর চৌচির হয়ে যাওয়ার মতো নিনাদ জাগ্রত হয়েছিল। বিপুল শব্দ তরঙ্গ বড় বড় পাথরকে খসিয়ে নামিয়ে এনেছিল অনেক উঁচুর ছাদ থেকে মেঝেতে। আমি শঙ্কিত হইনি, চম্পট দিইনি, আতঙ্কে অবশ হইনি। সবই তো নির্ভর করছিল আমার ওপর।
মহাদায়িত্ব সম্পন্নও করেছি। বেদির উপরে উপবিষ্ট জ্যান্ত মরা থরথর করে কাঁপতে কাঁপতে একটু একটু করে গুঁড়িয়ে যেতে শুরু হয়েছিল। অজস্র বর্ণের ছটায় ভরে গিয়েছিল পাতাল রন্ধ্র। সব রশ্মিকে ছাপিয়ে উঠেছিল এক উৎকট লোহিত রশ্মি। কালচে রক্তের মতো লালাভ সেই রক্তি চূর্ণীয়মান কলেবরের প্রতিটি অণু পরমাণু থেকে নির্গত হয়ে ভরিয়ে দিয়েছিল পাতাল বিবর। আমি কিন্তু সুরের ঘোরে থেকেছি। মহাভয়ঙ্করের পাল্টা শক্তি আমার অতীন্দ্রিয় সুরজালের মধ্যে থেকে লক্ষ্য ধারায় মুহুর্মুহু বর্ষিত হয়েছে সেই অবর্ণনীয় পুঞ্জীভূত প্রলয় শক্তির আধারে। অপার্থিব নরদেহে তাকে একটু একটু করে গুঁড়িয়েছে। সুরের কম্পন সেই চূর্ণকে উড়িয়ে নিয়ে গিয়ে ঘটে ফেলেছে। বেদিতে যখন সেই মূর্তিমান বিভীষিকার আর কিছুই অবশিষ্ট থাকেনি, আমি যন্ত্র ফেলে টলতে টলতে গিয়ে ঘটের মুখ বন্ধ করে দিয়েছিলাম। পাথরের বেদি তুলে ফেলেছিলেন মঠাধিপতি লোকজন দিয়ে। তলায় দেখেছিলাম একটা নিতল গর্ত। পাথরের ঘট সেই গর্তে বিসর্জন দিয়েছিলেন মঠাধিপতি। পাথরের বেদি দিয়ে চিরতরে বন্ধ করে দিয়েছিলেন গর্তের মুখ। আর তারপর আমার শেষ ঘনিয়ে এসেছে। নিজেকে নিংড়ে সুরের যে ইন্দ্রজাল রচনা করেছিলাম, অথবা আমাকে দিয়ে যে মহাশক্তি তা করিয়েছে, সেই মহাশক্তি আমার শেষের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ধরায় এসেছিলাম নিশ্চয়ই একটা মহা কাজ করব বলে। আমাকে দিয়ে তা করানো হয়েছে, অথবা এই ধরনের অদৃশ্য সহায়করা আমাকে দিয়ে তা করিয়েছে। আমি একটা যন্ত্র, যন্ত্রের কাজ ফুরিয়েছে, এবার বিদায় নেওয়ার পালা। আর পারছি না। মরতে মরতেও কেন লিখছি, যারা এখনো অনেক বিদ্যে জানতে পারেনি তাদের জন্য। মঠাধিপতি আমার পাশে বসে আছেন, কথা দিয়েছেন পাণ্ডুলিপি যথাস্থানে পৌঁছে দেবেন। এই জড়দেহ ত্যাগ করব এখনই। সূক্ষ্মদেহ শান্তি পাবে ছাপার অক্ষরে আমার এই অসম্ভবের কাহিনী ছাপা হলে। 5 জনের উপকার তো হবে। গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ এবং নমস্কার।